ওই যে বলেছিলাম মায়ের সাথে সংসারে হাতে হাত লাগিয়ে কাজ করি, এ কথা শোনার পরে আস্তে আস্তে সংসারের সমস্ত কাজ আমার ঘাড়ে এসে চাপলো। শ্বশুরবাড়ির সবার কাজই আমি করছি, রান্না বাড়া থেকে শুরু করে ফসলাদি নেওয়া। গ্রামের বাড়ি তো, গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আমাকে করতে হচ্ছে। মনিরের মাও আস্তে আস্তে আর আসা বন্ধ করে দিল, সেও আর আসে না। তো আমার স্বামীর সাথে আমি যখন ব্যাপারটা শেয়ার করি, সে বলল কিছু করার নেই, ভাবির ঊর্ধ্বে আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। একটা সময় আমার স্বামীরও ছুটি শেষ, সেও চলে গেল। সে চলে যাওয়ার 1 মাস পরেই আমি অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘোরায়, বমি হয়, খাবার খেতে পারি না, শুয়ে থাকতে ইচ্ছে করে। এরকম প্রায় 15 দিন চলল। এই ব্যাপারটা আমার শাশুড়ি খেয়াল করেছে। শাশুড়ি খেয়াল করে বড়জাকে বলল, ওর শরীরটা মনে হয় অসুস্থ, ওকে শহরে নিয়ে ডাক্তার দেখাতে হবে। তো বড়জা বলল, শহরে কেন নিতে হবে, শহরে নেওয়ার কোনো দরকার নেই, পাশে গ্রায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তো আমার শাশুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে তারা দেখে বলল, আপনার বৌমা মা হতে যাচ্ছে। আমি তো খুশি হলাম শুনে। আমার শাশুড়িও তখন আমার সাথে হাসপাতালে বসে খুশিই হলো। কিন্তু বাড়িতে আসার পরে আমার বড় যা কথাটা শুনে সে খুশি হতে পারল না। তার মুখটা সাথে সাথে কালো হয়ে গেল। সাথে সাথে সে বলে উঠল, এই মুহূর্তেই কনসেপ্ট করতে হবে, পোলাপান নেওয়া লাগবে। মানে ওই যে সংসারের কাজবাজ মনির মাকে বাদ দিয়ে দিছে, সমস্ত কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, সেটা তার ভালো লাগলো না। তারপরে কি আর করা, ওভাবেই আমার দিন কাটতে লাগলো। আমার প্রেগনেন্সির যখন 4 মাস বয়স, তখন হঠাৎ করে এই ঘর থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে আমার ব্লিডিং শুরু হয়ে যায়। তাড়াহুড়ো করে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা বলে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, এখন এই বাচ্চাটা আর রাখা যাবে না, এটা ডিএনসি করতে হবে, অপারেশন করতে হবে। যে কথা সেই কাজ, বাচ্চাটাকে অপারেশন করে কেটে কেটে বের করলো। হাসপাতালে 3 দিন থাকলাম। 3 দিন থাকার পরে বাসায় আসলাম। বাসায় এসে আর কোনো বিশ্রাম নেই। আমার জায়ের ফরমাইশ তো আছেই। বললো এটা কোনো ব্যাপার না, এটা তোমার পিরিয়ড হওয়ার মতো, এটা তেমন কিছু না। সে এটাকে কোনো মূল্যায়নই করলো না, গায়েই মাখলো না। আস্তে আস্তে আবার বলতে শুরু করলো, এখন ধীরে ধীরে রান্নাবান্নার কাজ করো, ঘরের কাজ করতে থাকো, এটা কোনো ব্যাপার না, মেয়ে মানুষ শক্ত হতে হয়। আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম, কি করে একটা মেয়ে মানুষ এইভাবে অন্য একটা অসুস্থ মানুষকে এই কথাগুলো বলে। কিন্তু কি করব, কিছু করার নেই। হাজবেন্ডকে বললাম, সে বলল ভাবি যা বলে তাই শোনো। তো তার ফোনে কথা বলতে হয়, ভাবির ফোনেই কথা বলতে হয়। আমার কোনো পার্সোনালি ফোন ছিল না, তাও আবার 10 মিনিট টাইম করে আমার হাজব্যান্ড ফোন দিত। বাবা মায়ের সাথেও তেমন যোগাযোগ করতে পারতাম না। তারপর আমার স্বামীকে অনেক রিকোয়েস্ট করে বললাম, আমি তো বাবা মায়ের সাথে কথা বলতে পারি না, তুমি আমাকে একটা ফোন দাও। তখন সে তার ভাবিকে বলল, ভাবি ওকে একটা বাটন ফোন কিনে দেন। তখন তার ভাবি আমাকে একটা বাটন ফোন কিনে দিল। ওই বাটন ফোন দিয়ে আমি আমার বাবা মায়ের সাথে, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে থাকি, কথা বলি। তাও সে বেশি কথা বলে না, অল্প কথা বলে। সে বলে যে তোমার ভাই বাবার বাড়িতে যখন যাবে তখন এই নতুন সিম কিনে একটা বিকাশ নাম্বার খোলো, আমি মাঝে মাঝে তোমাকে হাত খরচের টাকা দিব। যখন বাবার বাড়িতে গেলাম, ভাইয়া আমাকে একটা বিকাশ নাম্বার খুলে দিল। আমার স্বামী প্রতি মাসে নিয়ম করে কখনো 5,000 কখনো 10,000 টাকাটা আমাকে দিত।
তো আমি তার বাবার বাড়ি যেতাম না, কোথাও যেতাম না, যার জন্য ওই টাকাটা ফোনেই জমা থাকতো, খরচ হতো না। এভাবে একটা সময় আমি খুব হাঁপিয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম। মনে হচ্ছিল আমার মনটা, আমার শরীরটা এখন মুক্তি চাচ্ছে এই জেলখানা থেকে, এই বন্দি জীবন থেকে। তো গ্রামের বাড়িতে তো পুকুর থাকে, আমাদের তো পুকুরে কাজ করে অভ্যাস। মাঝে মাঝে আমি আমার শ্বশুর বাড়িও পুকুরে কাজ করতে যেতাম। তো ওই পারে ছিল আরেকটা বাড়ি, সে বাড়িতে একটা লজিন মাস্টার থাকতো। তো উনি মাঝে মাঝে আমাকে ডাক খোঁজ নিত, ভাবি কেমন আছেন, কি করেন, কি রান্না করছেন। তা আমিও ওনার সাথে টুকিটাকি একটু কথা বলতাম। একটা সময় দেখলাম যে সে আমার সাথে ভালোই কথা বলছে, আমিও তার সাথে ভালো কথা বলছি। এভাবে কথা বলতে বলতে কীরকমের যেন একটা টান চলে আসলো তার প্রতি। সারাদিন কাজ করে ক্লান্ত হতাম, তো ওনাকে বলেছিলাম আমাকে দিনে ফোন দিবেন না, তো রাতে ফোন দিত। তো গ্রামের বাড়ি না, 10টা বাজলেই তো গভীর হয়ে যেত। 10টা 11টার পরেই উনি আমাকে ফোন দিত। তো ওনার সাথে প্রথমত অল্প অল্প কথা বলতাম, একটু একটু কথা বলতে বলতে দেখা গেল যে খুব ভালো একটা গভীরতা চলে আসলো আমাদের মাঝে। সেও আমার সাথে কথা বলতো, আমিও তার সাথে কথা বলতাম। মনে হতো যে সারাদিন কাজ করি, রাতে ওনার সাথে কথা বলি, এই ক্লান্তিটাই আমার দূর হয়ে যায়। আমার ভালো লাগলো। একটা সময় আমি তার প্রেমে পড়ে গেলাম, দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হলো। তো এটা আর আমি বাড়ির কারো কাছে ধরা দিলাম না, আমার হাজবেন্ডের কাছেও বললাম না, কেউই জানে না। হঠাৎ করে 2-3 মাস এভাবে চলে গেল। এক সময় সে আমাকে প্রস্তাব দিল, চলো আমরা পালিয়ে যাই। এবং আমিও চাচ্ছিলাম যে এই বন্দি জীবন থেকে নিজেকে একটু মুক্তি করতে। জেলখানার জীবন আর ভালো লাগে না। তো তার কথায় আমিও রাজি হয়ে গেলাম। গভীর রাতে তারা যে আমাকে অনেক গয়না দিছিল, সেই গয়নাটা আর ওই যে ফোনে 3 বছর হয়ে গেল আমার স্বামী টাকা পাঠাচ্ছে, ওই টাকাগুলো আমি আর তুলছিলাম না। প্রায় টাকার পরিমাণ হবে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকার কাছাকাছি হবে। তো গয়নাগাটি, কিছু শাড়ি আর এই ফোনের টাকাটা, এটা নিয়ে আমি তার সাথে গভীর রাতে বের হয়ে গেলাম। এবং সে স্টেশন থেকে আমাকে নিয়ে গাড়িতে উঠলো ওই রাতেই। বলল যে আমরা ঢাকা চলে যাব, সেখানে গিয়ে তুমি আমি গার্মেন্টসে চাকরি করব, আমরা খুব ভালো থাকব। এই কথা বলে সে আমাকে ঢাকা নিয়ে